প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে ইলেকট্রিক্যাল সার্কিট 1 সাবজেক্ট এর একটি অধ্যায় ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা বৈদ্যুতিক নেটওয়ার্ক কাকে বলে সেটাকে আমরা জেনে নেই। এক বা একাধিক উৎসযুক্ত বা উৎসবিহীন দুই বা ততোধিক প্যারামিটারের অন্তঃসংযোগে গঠিত পূর্ণাঙ্গ সার্কিট কিংবা সার্কিটের অংশকে নেটওয়ার্ক বলে। বৈদ্যুতিক নেটওয়ার্কের তালিকা উৎস অনুসারে বৈদ্যুতিক নেটওয়ার্ক দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে বোঝায় এটি এমন একটি নেটওয়ার্ক যাতে এক বা একাধিক ইএমএফ এর উৎস থাকে। আরেকটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। এটি এমন একটি নেটওয়ার্ক যাতে ইএমএফ এর কোনো উৎসই থাকে না। আচ্ছা, প্যারামিটারের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক। এটি এমন একটি নেটওয়ার্ক বা সার্কিট যার প্যারামিটার সমূহ সর্বদাই স্থির থাকে, অর্থাৎ ভোল্টেজ বা কারেন্টের সাথে পরিবর্তিত হয় না। আরেকটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। এটি এমন একটি নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ ভোল্টেজ বা কারেন্ট পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, তাকে নন লিনিয়ার নেটওয়ার্ক বলে। অপারেশনের উপর ভিত্তি করে ইহা দুই প্রকার। একটি হচ্ছে ইউনিল্যাটারাল নেটওয়ার্ক। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার কার্যক্রম বা অপারেশনের দিক অনুযায়ী এর বৈশিষ্ট্যের বা গুণাবলী পরিবর্তিত হয়। বাইল্যাটারাল নেটওয়ার্ক। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার কোনো দিকই বৈশিষ্ট্য বা গুণাবলীর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। এবার সংযোগের ধরন অনুসারে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এল নেটওয়ার্ক, যেটা দেখতে অনেকটা এলের মতো, নাম হচ্ছে এল নেটওয়ার্ক এই সার্কিটের নাম। একটা হচ্ছে টি নেটওয়ার্ক, যেটা দেখতে টি এর মতো। একটা হচ্ছে পাই নেটওয়ার্ক, যেটা দেখতে অনেকটা পায়ের মতো। প্রিয় দর্শক, এবার আমরা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। ভোল্টেজ সোর্স, আগে ভোল্টেজ সোর্স কাকে বলে সেটা আমরা জেনে নিই। ভোল্টেজ সোর্স এমন একটি সোর্স যাহার মাধ্যমে লোড রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর না করে উহার প্রান্তদের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। আর এই ভোল্টেজ সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রায় 0 থাকে। দুটি ভিন্ন রেটিংয়ের ভোল্টেজ সোর্স প্যারালালে লাগানো যায় না। এবার আসি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স বলতে বোঝায় ইহা এমন একটি সোর্স যাহা লোড রেজিস্ট্যান্স এর পরিবর্তন যাহাই হোক না কেন উহার প্রান্তদের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে। এই কারেন্ট সোর্স সাধারণত এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি বা অসীম থাকে। দুটি ভিন্ন রেটিংয়ের কারেন্ট সোর্স সিরিজে লাগানো যায় না। প্রিয় দর্শক, এবার আমরা সোর্স কনভার্সন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সোর্স কনভার্সন, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে কীভাবে কারেন্ট সোর্সে পরিবর্তন করা যায় এবং কারেন্ট সোর্স থেকে কীভাবে ভোল্টেজ সোর্সে পরিবর্তন করা যায় সেটা আমরা দেখব। ভোল্টেজ সোর্স এর সাথে সিরিজে থাকা রেজিস্ট্যান্স কারেন্ট সোর্সের কনভার্সনে প্যারালাল হয়ে যায়, অর্থাৎ যে সমস্ত লোড বা রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে সেই সমস্ত সার্কিটে যদি আমি কারেন্ট সোর্সে কনভার্সন করি তাহলে সেই রেজিস্ট্যান্স বা লোডটি কারেন্ট সোর্সের সাথে প্যারালালে চলে আসে এবং ভোল্টেজ সোর্সে যেদিকে পজিটিভ থাকবে কারেন্ট সোর্সের সেই দিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই যেদিকে ভোল্টেজ সোর্সে পজিটিভ তাই কারেন্ট এদিকে প্রবাহিত হইতেছে উপরের দিকে। সিরিজে থাকা রেজিস্ট্যান্স কারেন্ট সোর্সে প্যারালাল হয়ে গেছে। তারপর আমরা ওহমের সূত্র থেকে আমরা জানি I=V/R, তো সেখান থেকে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কারেন্ট বের করে নিচ্ছি। এবার আসি কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, অর্থাৎ কারেন্ট সোর্স থেকে কীভাবে ভোল্টেজ সোর্সে পরিবর্তন করবো। অনুরূপভাবে একই এটার বিপরীত, অর্থাৎ কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্সটি থাকবে সেটাকে যদি আমি ভোল্টেজ সোর্সে পরিবর্তন করি তাহলে সেই রেজিস্ট্যান্সটি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযোগ হয়ে যায় এবং কারেন্ট সোর্সে যেদিকে কারেন্ট প্রবাহিত হবে ভোল্টেজ সোর্সে পজিটিভ দিক সেদিকে থাকবে। অনুরূপভাবে এখান থেকে ভি বের করে নেব ওহমের সূত্র থেকে, V=IR 18 ভোল্ট। প্রিয় দর্শক, আমরা এখন কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র। কারেন্ট ডিভাইডার রুল সাধারণত ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করার জন্য অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ প্যারালাল সার্কিটে একাধিক ব্রাঞ্চ থাকে, সেই সমস্ত ব্রাঞ্চ সার্কিটে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে সেই কারেন্ট বের করার জন্যই কারেন্ট ডিভাইডার রুলটি প্রয়োগ করা হয়। অনুরূপভাবে ভোল্টেজ ডিভাইডার রুলটি প্রয়োগ করা হয় সিরিজে থাকা যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আছে সেই সমস্ত রেজিস্ট্যান্স এর ভোল্টেজ ড্রপ বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুলটি ব্যবহার করা হয়, কারণ সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে যায়, এই কারণে ভোল্টেজ ডিভাইডার রুলটি ব্যবহার করা হয়। আর প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যায়, তাই কারেন্ট ডিভাইডার রুলটি ব্যবহার করা হয়। তো এখানে আমি ইন্ডিকেট করে নিছি। প্রথমে আমাকে সার্কিট দেখার পরে প্রতিটি ব্রাঞ্চকে ইন্ডিকেট করে দিতে হবে। এখানে I1 দ্বারা এই ব্রাঞ্চের কারেন্টকে ইন্ডিকেট করা হয়েছে, I2 দ্বারা এই ব্রাঞ্চের কারেন্টকে ইন্ডিকেট করা হয়েছে এবং I দ্বারা সোর্স থেকে নির্গত যে কারেন্ট অর্থাৎ প্রবাহিত যে কারেন্ট সেই কারেন্টকে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ I হচ্ছে টোটাল কারেন্ট। তো ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করার জন্য অর্থাৎ I1 বা I2 নির্ণয় করার জন্য যে সূত্র সেটা হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু বিপরীত পাশের রেজিস্ট্যান্স, অর্থাৎ আমি যে পাশের কারেন্ট বের করব তার বিপরীত পাশে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্স
ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। তো এখানে দেখানো হয়েছে I1 যদি বের করতে চাই, টোটাল কারেন্ট হচ্ছে I ইন্টু বিপরীত পাশের রেজিস্ট্যান্স, I1 বের করতেছি যেহেতু তার বিপরীত পাশের রেজিস্ট্যান্স হচ্ছে R2 ভাগ হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। অনুরূপভাবে I2 বের করতে যদি চাই, টোটাল কারেন্ট I ইন্টু বিপরীত পাশের রেজিস্ট্যান্স R1 ভাগ হচ্ছে R1 যোগ R2। কারেন্ট ডিভাইডার রুল সিরিজ সার্কিটে অ্যাপ্লাই করা হয় না, কারণ সিরিজে কারেন্ট সমান থাকে। আর প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করা হয়, কারণ সেখানে কারেন্ট ভাগ হয়ে যায়। এখন আসি ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল এর মধ্যে প্রথমে ইন্ডিকেট করে দিতে হবে, এটা হচ্ছে ভি দ্বারা টোটাল ভোল্টেজকে বোঝানো হয়েছে, এবং ভি থেকে প্রবাহিত কারেন্ট অর্থাৎ সোর্স থেকে প্রবাহিত কারেন্টকে টোটাল কারেন্ট I ইন্ডিকেট করা হয়েছে। এখানে ভি R1 দ্বারা, অর্থাৎ এই R1 রোধের মধ্যে বা লোডের মধ্যে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে সেটা বোঝানো হয়েছে। তো ড্রপ ভোল্টেজ বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে মোট ভোল্টেজ ইন্টু ওই রোধের মান, অর্থাৎ যে রোধের ভোল্টেজ ড্রপ নির্ণয় করবে সেই রোধের মান ভাগ হচ্ছে সকল রোধের যোগফল, যতগুলো সিরিজে থাকবে রোধ সবগুলো রোধের যোগফল। এখানে বের করা হয়েছে এই যে সূত্র অনুসারে, অর্থাৎ VR1, অর্থাৎ এই R1 এর ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইন্টু এই R1 এর যে ভোল্টেজ ড্রপ বের করবে সেটার মান ভাগ হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকা সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। অনুরূপভাবে VR2, অনুরূপভাবে VR3। ভোল্টেজ ডিভাইডার রুল শুধু সিরিজ সার্কিটে অ্যাপ্লাই করা হয়, কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়। আর কি পরিমাণ প্রতিটি রোধের মধ্যে বা লোডের মধ্যে ভোল্টেজ ড্রপ হইতেছে সেটা নির্ণয় করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুলটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, আমি কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দুইটি সমস্যা সমাধান করব। তো এখানে একটি প্রশ্ন হচ্ছে 3 ওহম এবং 4 ওহমের দুইটি রেজিস্ট্যান্স প্যারালালে 12 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে সংযোগ দেওয়া হলে প্রতি শাখার কারেন্ট নির্ণয় করো। এই যে আমি এখানে 3 ওহম এবং 4 ওহমের দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযোগ করছি এবং তার সাথে একটি 12 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স সংযোগ দেওয়া হয়েছে। এখন আমাকে নির্ণয় করতে বলছে প্রতি শাখার কারেন্ট, অর্থাৎ এই শাখা দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে এবং এই শাখা দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে সেটা নির্ণয় করতে বলছে। তো আমি এক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করব। তো কারেন্ট ডিভাইডার রুল বা ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করার সূত্র, অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট I1, ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করার সূত্র আমরা জানি টোটাল কারেন্ট ইন্টু বিপরীত পাশের রোধ ভাগ হচ্ছে মোট রোধ। তো এখানে টোটাল কারেন্ট হচ্ছে যে 12 অ্যাম্পিয়ার প্রবাহিত হইতেছে, 12 অ্যাম্পিয়ার ইন্টু 4 হচ্ছে, যেহেতু আমি I1 বের করতেছি তার বিপরীত পাশে যে রোধ অর্থাৎ 4 ওহম, এই 4 ওহম ভাগ হচ্ছে মোট রোধ। এই যে দুইটা রোধ যেহেতু আছে এই দুইটা রোধের যোগফল, তারপরে এখানে স্বাভাবিক গুণ যোগ করে এখানে বের হয়েছে 6.857 অ্যাম্পিয়ার। অনুরূপভাবে I2 এর উপরও একই সূত্র, টোটাল কারেন্ট ইন্টু বিপরীত পাশের রেজিস্ট্যান্স, I2 এর বিপরীত পাশের রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম ভাগ হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এরকম। প্রিয় দর্শক, আমি এই I2কে আরেকটা সিস্টেমে বের করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমার কাছে IT জানা আছে অর্থাৎ টোটাল কারেন্ট জানা আছে এবং I1ও জানা আছে, তো এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ঠিক সেই পরিমাণ কারেন্টই সোর্সের মধ্যে আবার ঢুকবে। তো যদি এখানে আমার টোটাল কারেন্ট জানা থাকে এবং এই কারেন্ট জানা থাকে, তাহলে আমি টোটাল কারেন্ট থেকে যদি আমি এই I1 বিয়োগ করে দিই তাহলে I2 পাওয়া যাবে, এবং সেটাই করছি 12 অ্যাম্পিয়ার মাইনাস 6.857। প্রিয় দর্শক, ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে নিচে সার্কিটের R4 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। এখানে সার্কিট দেওয়া আছে 45 ভোল্ট টোটাল ভোল্টেজ, 5 ওহম R1, 7 ওহম R2, R3 হচ্ছে 10 ওহম এবং R4 হচ্ছে 2 ওহম এবং R5 হচ্ছে 3 ওহম। আমাকে এই R4 এর ভোল্টেজ ড্রপ অর্থাৎ কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে সেটা নির্ণয় করতে বলছে। তো আমি ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আমরা জানি মোট ভোল্টেজ ইন্টু রোধের মান, অর্থাৎ যে রোধের ভোল্টেজ ড্রপ বের করবে সেই রোধের মান ভাগ হচ্ছে টোটাল রোধ। অনুরূপভাবে মোট ভোল্টেজ 45, এই যে মোট ভোল্টেজ 45 ইন্টু, যেহেতু আমি R4 এর ভোল্টেজ ড্রপ বের করবো তো এটা যে রোধ, এটা রোধ হচ্ছে 2 ওহম, এই যে 2 ভাগ হচ্ছে সবগুলো রোধের যোগফল। তো এই যে সব 5 যোগ 7 যোগ 10 যোগ 2 যোগ 3 সমান 33.33 ভোল্ট। আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয়।